মহারাজ আজ এইভাবে আমাকে অপমান করলেন। আমি মহারাজের জন্য, এই কৃষ্ণনগরের জন্য সর্বদা কত ভাবি, আর আজ আজ এই তার প্রতিদান। গোপাল এখানে চুপ করে বসে আছে কেন? গোপালের কি হলো? রাজসভায় যায়নি? দেখি তো। কি গোপাল দাদা, কি করছো গো? যুদ্ধ করছি, দেখতে পাচ্ছ না? যুদ্ধ করছো? কই দেখতে পাচ্ছি না তো। আমি তো দেখছি তুমি ওই বসে হাওয়া খাচ্ছ। তা তুমি যখন দেখতেই পাচ্ছ আমি বসে আছি, হাওয়া খাচ্ছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? না বাবা, গোপাল দাদাকে ঘাঁটিয়ে কাজ নেই। আমি আমার কাজে চলে যাই। ঠিক আছে তো গোপাল দাদা, আমি চললাম। মন মর্জি ঠিক হলে দোকানে এসো, ক্ষীরের মনোহরা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে। না, আর রাজসভায় যাব না, এবার এই কৃষ্ণনগর ছেড়েই চলে যাব। রে বাবা, তখন থেকে তো ভুস ভুস করে শ্বাস ছেড়ে যাচ্ছে। ওর শ্বাসের জ্বালায় তো আমার ঘুমের 12টা বাজছে। কিসের এত দুঃখ? একটু মনের মধ্যে ঢুকে দেখি। নাম গোপাল, কাম লোককে হাসানো। কি হলো? কি একটা মুখের মধ্যে ঢুকলো মনে হচ্ছে। গলাটা খুশখুশ করে উঠলো। ওইরকম খক খক করে কেসো না বাপু, মনটা ভালো করে দেখতে দাও। দেখিনি, দেখি 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 দেখি। বাবা, মনটা তো বেশ বড়। বাপা হাসি, কিন্তু একটা চাপা দুঃখ আছে। ঠিক আছে ঠিক আছে, রোগ ধরে নিয়েছি। হঠাৎ কি হলো? বুকের ধুকপুকুনিটা বেড়ে গেল। বুকের ধুকপুকুনি তো বেড়ে যাবেই। ওই বুকে যদি অত দুঃখ থাকে তবে চলবে কি করে? দাঁড়াও, তোমার দুঃখ দূর করছি। এই তো, বুকের চাপ অনেকখানি কমে গেল। চাপ তো কমবেই, আমি তোমার ভেতরেই ছিলাম। আমার ভেতরে ছিলে মানে? নাম গোপাল, কে তাই তো? সেটা তো ঠিক, কিন্তু তুমি কে? আমার নাম পিরিং ভূত। ভূ 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 রা রা রা। থামো থামো, রায়ের পরে আর কিছুতেই ওই মরটা লাগাবে না। আমাকে ভয় পেতে হবে না, আমি ভালো ভূত। তোমার উপকার করার জন্য এখানে এসেছি। আমার উপকার? তুমি মানুষ ভালো, তাই আমি তোমার উপকার করব। বলো কি হয়েছে? কি আবার হবে? মন্ত্রী খুব হিংসে করে, কি তাই তো? আমাকে না বললে কি হবে? আমি তো ভূত, তাই তোমার ভূত ভবিষ্যৎ সব জানি। আপনি সব জানেন? ওরে বাবা! ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? গোপাল দাদাকে দেখলাম নদীর ধারে বসে আছে। সে কি, রাজসভায় যায়নি? না তো, নদীর ধারে বসে বসে একা একা কথা বলছে। কার সাথে কথা বলছে? নিজের সঙ্গে কথা বলছে গো, কোনো লোক নেই। কোনো বাইরে লোক নেই, একা একা কথা বলছে। সে কি, এ আমার কি সর্বনাশ হলো! এই চলো তো দেখি। চলো চলো। বুঝলাম। শোনো গোপাল, একটা কথা তোমায় জানাই বাপ, পাপ কিন্তু চাপা থাকে না। আর যারা পাপী তারা দিনের শেষে শাস্তি পাবে। আমার সত্যি আর ভালো লাগছে না। তোমাকে ভালো লাগাবার জন্যই তো এলাম। মহারাজ আজ আমাকে ভুল বুঝলেন। মন্ত্রীর কথায় উনি আমাকে রাজসভা থেকে বেরিয়ে যেতে বললেন। ওই যে, ওই দেখো গোপাল বউ, গোপাল দাদা কিরকম একা একা কথা বলছে। কি হবে গো? এই মানুষটা কি পাগল হয়ে গেল? আজ সকালে কিছু হয়েছে তোমার সাথে? না 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 না, কি সুন্দর ভাবে ভাত, মুসুরির ডাল, কুমড়োর ছক্কা, এই মোরলা মাছের টক খেলো, কত রসিকতা করলো, তারপর রাজসভায় গেল হাসতে হাসতে। এমন কি হলো? গোপাল, তোমার গিন্নি এসেছে, ভাবছে তুমি পাগল। কেন পাগল ভাবার কারণ কি? আমাকে তো তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, ভাবছে একা একা কার সাথে কথা বলছে। যাক, মন দিয়ে শোনো আমি যেটা বলছি। বলুন। আচ্ছা আচ্ছা, আপনাকে কি ওই পিড়িং বাবা বলে ডাকতে পারি? তোমার যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো, তবে আগে কাজের কথা শুনে নাও। আমি এখন কদিন তোমার মধ্যে থাকবো, তুমি যার দিকে তাকাবে তার মনের কথা পড়তে পারবে, কেমন? তারপর?
তারপর আর কিছু নেই গো, তুমি ঘরে চলো। হ্যাঁ ঘর কোথায়? ঘর সব হাঘর হাঘর। ওগো বলি তোমার কি হয়েছে? শোনো গোপাল, মন দিয়ে শোনো, আমি তোমার মধ্যে কিছুদিন থাকবো। তুমি যতদিন না পাপীদের শাস্তি দিতে পারবে ততদিন থাকবো। তোমার কাজ শেষ হয়ে গেলে আমি তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবো। হা করো, তোমার মধ্যে ঢুকবো। হা করো। ঠিক আছে পিড়িং বাবা। লক্ষ্মী শোনা, ভালো ছেলে। হ্যাঁ গো পিরিং বাবাকে তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? ও গোপাল গিন্নি, তুমি গোপাল দাদাকে নিয়ে বাড়ি যাও, ঠান্ডা জল খাওয়াও, ভালো করে বাতাস করো। কি কিসের কি? কর্তা তো আজ না খেয়ে কাজে বেরিয়ে গেছে। সব সময় অত কাঁদুনি গাইলে হয়? খেতে দিয়েই বাতাস করতে করতে এটা চাই ওটা দাও করলে কোনো পুরুষের মাথা ঠিক থাকে? ওরে বাবা রে, গোপাল বউ, আমি যাই গোপাল বউ, যাই। এবার চলো ঘরে চলো। হে ভগবান, মানুষটারে কি হলো? মানুষটাকে ঠিক করে দাও ভগবান। আমি ভুল কি বললাম যে আমাকে ভগবান ঠিক করবে? গিন্নি, আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে কি ভাবছো। আমি কি ভাবছি? ভাবছো তো মানুষটা পাগল হয়ে গেলে তুমি কি করবে। শুনে রাখো, এই গোপাল পাগল হওয়ার জন্য এই ধরনীতে আবির্ভূত হয়নি, বদমাশদের পাগল করবার জন্য এই পৃথিবীতে এসেছে, বুঝলে? সকালে ভাবছিলাম এই কৃষ্ণনগর থেকে চলে যাব। তুমি ভেবেছিলে ছেড়ে চলে যাবে? মা, এ কেন গো, কেন? হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু এখন আমার মন ঘুরেছে। চলো ঘরে যাই। খুব বিপদ, সবাইকে খবর দাও। কি খবর দিতে হবে? হ্যাঁ, কি বিপদের কথা বলছো? কিসের বিপদ গো? কি হয়েছে? গোপাল দাদা পাগল হয়ে গেছে, একা একা নিজের সাথে কথা বলছে। সত্যি মানে? আমি কি মিছে কথা বলছি নাকি? নিজের চোখে দেখে এলাম। কি বলছে শুনছিস বটা? শুনলাম, এবার কথাটা মন্ত্রীমশাইয়ের কানে দিতে হবে। চল মানে কোথায় যাব? মন্ত্রী মশাই তো এখন রাজসভাতে। আরে বাবা, রাজসভাতেই যাব। সবাইকে কথাটা বলতে হবে না? এমনিতেই তো মহারাজ গোপালের উপর রেগে কাঁই। রাজসভাতে গোপালের নেই ঠাঁই। চল বটা চল, এই খবরটা দিতে হবে। মহারাজ, বর্তার ঘটা আপনার সাথে কথা বলতে এসেছে। যাও ওদের নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। কি বটা ঘটা, কি খবর এনেছিস? এমন একটা খবর নিচ্ছি যেটা শুনলে রাজসভা কেঁপে যাবে। কথাটা চেপে না রেখে বলে ফেল। সোজাসুজি বললি। খেপে খবর দিচ্ছ কেন? এইবার কিন্তু আমি খেপে যাব। বলো। মহারাজ গোপাল হয়েছে পাগল, খুলেছে মাথার আগল। মানে এ কি অলক্ষণের কথা বলছো? গোপাল পাগল হতে যাবে কেন? গোপাল শেষে পাগল হলো? পাগল করা যার কাজ সে হলো কিনা পাগল? ওর চিরকালই সব কিছুই বেশ গোলগাল ছিল, বাকি ছিল পা, এবার সেটাও গোল হয়ে গেল। ওর সাথে আমার যাই হোক না কেন, ও তো আমার রাজসভার এক বিশেষ গুণী সভাসদ ছিল। অনেক বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছিল। আবার এমন কিছু কাজও করেছিল যাতে আপনার ক্ষতিও হয়। কি করেছিল কিনা? সেটাও ঠিক। আচ্ছা, তাহলে কি করা যায় বলতো মন্ত্রী? মানে প্রাক্তন রাজকর্মচারী হিসেবে তার পাশে তো আমার দাঁড়ানো উচিত। অবশ্যই মহারাজ। মহারাজের এত বড় ক্ষতি করার পরও তুমি একথা বলছো বিজ্ঞানী? হ্যাঁ বলছি, তার কারণ গোপালের অপরাধের কোনো প্রমাণ হয়নি, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ওকে শাস্তি দেওয়া হয়েছে। আমি যখন বলেছি তা অনুমানের উপর ভিত্তি করে নয়, প্রমাণের উপর ভিত্তি করেই বলেছি। তবুও আমি মহারাজের কাছে আবেদন করছি, বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। রাজবৈদ্য, তুমি সভা শেষ হয়ে যাবার পর গোপালের বাড়ি গিয়ে গোপালকে দেখে আসবে। আমাদের এই খবরটা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে, এবার আমরা যেতে পারি। হ্যাঁ, তোমরা আসতে পারো।
এইবার একেবারে চিরজীবনের মতো গোপাল এই রাজসভা থেকে বিতাড়িত হবে। আমার রাস্তা একেবারে মসৃণ। এবার আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। আমাকে চোর বদনাম দিয়ে হেনস্থার শোধটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ, কি গো গোপাল দাদু, এখন কেমন বোধ করছো? আরে বোকা, আমার কিছু হয়নি রে। আমার শুধু কপালে একটা চোখ বেরিয়েছে, বুঝলি? কপালে চোখ কই দেখতে পাচ্ছি না তো। ওটা অদৃশ্য, ওটা তোরা দেখতে পাবি না। ওটা দিয়ে আমি শুধু যার দিকে তাকাবো তার মনের খবরটা টেনে পড়ে নেব। সে আমার কাছে কিচ্ছুটি লুকোতে পারবে না। তাহলে আমার বা আমাদের দিকে তাকাও। তোরা তো শিশু, তোদের তো মনে কোনো পাপ নেই। যারা পাপী তাদের মনের খবর পড়বার জন্যই এই ক্ষমতা পেয়েছি কিছু দিনের জন্য, বুঝলি? কি সব বলছো? আমরা কিছুই বুঝতে পারছি না। তোমার কিছু একটা হয়েছে। চুপ করে বস, এক্ষুনি এখানে একটা চমৎকার জাদু দেখতে পাবি। একটু পরে রাজবৈদ্য আসবে আমাকে দেখতে। কি করে বুঝলে? ওই যে আমার পাওয়া ক্ষমতার জন্য। তোরা দেখ শুধু। এই ঘোলে শরবতটুকু খেয়ে নাও। দুনিয়ার সবাই তো আমাকে ঘোল খাওয়াচ্ছে, শেষে তুমিও খাওয়াচ্ছ গিন্নি। দাও দাও, তোমার হাতেই ঘোলটা খাই। গেছে, মাথাটা একেবারে গেছে। এবার কিভাবে সংসার চলবে কে জানে। এই তো ভুলভাল ভাবতে শুরু করে দিয়েছ। তোমার সংসার আগেও যেভাবে চলছিল এখনো সেভাবেই চলবে গিন্নি। আমার মাথা কোথাও যায়নি, আমার মাথা তার নিজের জায়গাতেই আছে গিন্নি। ইহে গোপাল, বাড়ি আছো দেখছি। কোথায় আর যাবো রাজবৈদ্য, এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে। আরে এ তো দেখছি পুরোপুরি সুস্থ। অসুস্থতার তো কোনো লক্ষণ মাত্রই নেই। তাহলে যে বটার ঘটা বললো কি জানি বাবা। কি ভাবছো রাজবৈদ্য, আমি পাগল? বটা ঘটা বললো? আমি এখন ত্রিকালজ্ঞ। তোমাদের সব মনের কথা, প্রাণের কথা আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। ত্রিকালজ্ঞ? ঠিক বুঝতে পারছি না তো। ত্রিকালজ্ঞ কি ঠিক বুঝতে পারছো না? বুঝিয়ে দিচ্ছি। আমি এখন তোমাদের সবার মনের খবর, তোমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। কি যে মজা লাগছে না রাজবৈদ্য? তোমার মজা লাগছে? আমি এখন যাই গোপাল। চলে যাবে? কিন্তু তুমি তো আমার চিকিৎসা করতে এসেছিলে, চিকিৎসা না করেই চলে যাবে? মহারাজ কি বলবেন? আমি কি ভাবছি তুমি বুঝতে পারছো গোপাল? বললাম না আমি ত্রিকালজ্ঞ হয়ে গেছি। মানে আমাদের দাদু এখন সব বলে দেবে। পরীক্ষায় কিরকম ফলাফল হবে সেটা জেনে নিতে হবে। সে গুড়ে বালি, সেসব আমি বলতে পারবো না। যে যেরকম পড়াশোনা করবে তার সেই রকমই ফল হবে। আরে বাস, দাদু তো সত্যি সত্যি মনের কথা জানতে পারছে। না, আর খাটিয়ে লাভ নেই। মানে কেটে পড়াই ভালো। এ পাগলামি আমি সারাতে পারবো না। রাজবৈদ্য, আমি কাল রাজসভাতে যাব, দেখবে কিরকম মজা হবে। আর মন্ত্রী মশাইকে বলে দেবে পাপ কিন্তু চাপা থাকবে না। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, এবার জমবে মজা। মহারাজ, এ কি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে? গোপালের অভাবকে মূলধন করে আপনারা এই কি খেলায় মেতেছেন? আপনাদের দেওয়া যন্ত্রণার সইতে না পেরে গোপাল আজ তার মানসিক ভারসাম্য হারিয়েছে। গোপাল তহবিল তছরূপ করেছিল, তারপর অত কিসের অর্থের প্রয়োজন? অভিযোগ করলে তো হবে না, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হলো গোপালকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন গোপাল নীরব ছিল, আর নীরবতা সম্মতির লক্ষণ। না, সব সময় ওই মতবাদ খাটে না মহারাজ। আর এতদিন ধরে গোপালকে তো দেখলেন, তার সাথে এতটা সময় কাটালেন, সুখে দুঃখে এতদিন ধরে গোপাল আপনার সাথে জড়িয়ে ছিল। আজ এক মুহূর্তে কজনের কথায় আপনার বিরাগ ভাজন হয়ে গেল সে।
আমি দেখছি তুমি গোপালের প্রতি একেবারে অন্ধ। আমি গোপালের প্রতি অন্ধ নই, ওর মধ্যে যে সততা আছে তার প্রতি অন্ধ। ঠিক আছে মহারাজ, আপনি আপনার মতবাদ নিয়েই থাকুন, আমি আমার মতবাদ নিয়ে থাকবো। শুভরাত্রি মহারাজ। দাসী, আমার নিজস্ব ঘর ঠিকমতো প্রস্তুত করে দাও, আজ থেকে আমি সেই ঘরে থাকবো। আসি মহারাজ, আসি। আজ তোদের দেওয়া খবরে আমি এতটা উত্তেজিত হয়েছি যে কি বলবো। যাক, একদম মসৃণ ভাবে বিষাক্ত ফোঁড়াটাকে কৃষ্ণনগর থেকে ছেঁটে দেওয়া গেছে। কি সুন্দর পরিকল্পনা করেছিলাম, সেটা আজ ফলবতী হলো। এবার তাহলে আমাদের রাজকর্মচারী করে দিন। ঠিক আছে, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব। এখন আমি আসি। হ্যাঁ, কাল আমরা কি ওই রাজসভায় যেতে পারি? ঠিক আছে, চলে আসিস। দেখি তোদের কথাটা কালই রাজামশাইকে বলবো। আমি এখন আসি। দাও তো গিন্নি, খাবার দাও, খাবার দাও। আজ একদম রাজপ্রাসাদে গিয়ে চাঙ্গা হয়ে দাঙ্গা করে আসি। কি সব বলছো? হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব চাঙ্গা, করবো আজ দাঙ্গা। আরে আবারও কি সব কথা বলছো? আমার তো হাত পা পেটের ভেতরে সে দিয়ে যাচ্ছে গো। আরে আজই তো পাপের নাশ হবে গিন্নি, বুঝলে? পাপ কিন্তু চাপা থাকে না। আমাকে যতই ফাঁসাতে চাও, আমার সাথে আছে পিড়িং বাবা। এই পিড়িং বাবাটা কে? সব পরে বলবো, এখন ভাত আনো। যাচ্ছি। কি গো রাজবৈদ্য, তুমি কাঁদছো কেন? কি আর বলবো মন্ত্রী মশাই, সে কি কাণ্ড! গোপাল এখন ত্রিকালজ্ঞ। মানে কি বলছো সব যাতা? যাতা নয়, যাতা নয়, গোপাল আসছে। আসছে মানে? উন্মাদ গোপাল রাজসভাতে আসবে? এ তো ভয়ঙ্কর ব্যাপার। আরে উন্মাদ আকারে রাখার ব্যবস্থা করতে হবে তো। এইবার সব অন্ধকার কাটবে, গোপাল আসছে। মহারাজ, নাটকের শেষ দৃশ্য দেখবেন তো? গোপাল, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। না না না, আমি সবার থেকে সুস্থ। আমি আমার ত্রিনেত্রটা ভালো করে ফাঁক করে দেখলেই সব দেখতে পাবো। ওরে বাবা, গোপালের ত্রিনেত্র দেখবো তাহলে এখন মন্ত্রী নৃত্য। মহারাজ, কাল রাতে আমাকে নিয়ে আপনাদের দাম্পত্য কলহ হয়েছে তো? হে কি, কাল রাতের ঘটনা গোপাল জানলো কি করে? আমি তো সব দেখতে পাচ্ছি। কাল রানীমা আপনার উপর খুব আঘাত পেয়েছেন, তাই তো রানীমা আপনাকে একা রেখে গোসা ঘরে গিয়ে খিল দিয়েছেন, তাই না? তুমি থামো থামো, আমাকে আর কিছুই বলতে হবে না। মন্ত্রীর দিকে তাকিয়ে দেখে বলো তো, মন্ত্রীর মনে কি আছে? 1 মন আবর্জনা মহারাজ, 5 মন গরল। মন্ত্রীকে পড়া অতি সরল। কি বলছো তুমি গোপাল? মন্ত্রী মশাই, আপনি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছেন। আপনার মনের স্বাদ ওই বটা ঘটাকে আমার জায়গায় বসিয়ে আমাকে এই কৃষ্ণনগর থেকে চিরতরে বিদায় দেবেন, তাই না? এই কি সব ভুলভাল কথা বলছো তুমি? সব ভুলভাল কথা? কাল রাতে আপনি বটা ঘটার বাড়ি গিয়ে এই আলোচনা করেননি? গোপাল যা বলছে সব তো ঠিক বলছে, কিন্তু আমাকে স্থির থাকতে হবে। না, হেরে যাওয়া চলবে না। মহারাজ, গোপাল একবারে উন্মাদ হয়ে গেছে, ওকে উন্মাদ আকারে দিন মহারাজ। গোপাল, তুমি তোমার কথা চালিয়ে যাও। আমি মন্ত্রীর মাথায় সত্যি শিকারের জন্য রামগাট্টা মারতে থাকি। ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাকে উন্মাদাগারে না দিয়ে আপনি কারাগারে যাবার ব্যবস্থা করুন, স্বীকার করুন। আরে কি স্বীকার করব? কিছু করলে তো স্বীকার করব। এই কে আমাকে গাট্টা মারছে? স্বীকার করুন, নইলে গাট্টা খা। ও
ওরে বাবা রে গোপাল, আরে গোপাল থামাও থামাও, আরে গাঁটটাকে দেখে আমার মাথা ফুলে গেছে। স্বীকার করুন, তহবিল তছরূপ আপনি করিয়েছিলেন খাজাঞ্চিকে দিয়ে। স্বীকার করছি মহারাজ, গোপাল চুরি করেনি মহারাজ, আমি খাজাঞ্চিকে দিয়ে গোপালের নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। কেটে পর, হাওয়া অন্যদিকে বইতে শুরু করেছে রে। ঠিকই বলেছিস, চল চল চল। কি বটা ঘটা, লোক হাসানো কি এমন কঠিন কাজ? কাল রাতে বলেছিলে না, লোক হাসাতে ভুঁড়ি লাগে না আর বদবুদ্ধিও লাগে না, সরস মনের একজন মানুষ হতে হয়। আমাকে ক্ষমা করো গোপাল দাদা। সব ঠিক আছে গোপাল, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, সেদিন তুমি আমার প্রশ্নে নীরব রইলে কেন? দুঃখে মহারাজ, আপনি মন্ত্রী মশাই আর খাজাঞ্চির কথায় প্রভাবিত হয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। আপনার প্রশ্ন করার ধরন আমাকে খুব ব্যথা দিচ্ছিল মহারাজ। আপনি আমাকে প্রশ্ন করেননি, আপনি জবাব চেয়েছেন। আমার সত্যি অন্যায় হয়েছে গোপাল। গোপাল, আমি এবার যাই। দেখলে তো, পাপ চাপা থাকে না, পাপীদের শাস্তি হবেই হবে। গোপাল, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো, কেমন? এখন যাই, ভালো থেকো বাবা, ভালো থেকো। মন্ত্রী আর খাজাঞ্চি, তোমাদের অপরাধের ক্ষমা নেই। তোমাদের আজ থেকে 1 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করলাম। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার এ ভুলের কোনো ক্ষমা নেই। তবুও মহারাজ, খাজাঞ্চিকে ক্ষমা করে দিন, এটা খাজাঞ্চির প্রথম ভুল। ঠিক আছে ঠিক আছে, গোপাল যা বলবে তাই হবে। জয় জয় গোপালের জয়। আর ভালো লাগে না, গিন্নি জ্বালায় একদণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে ধুর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কুদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয়, সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারি বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও, জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছ, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি।
তো মন্ত্রী মশাই যাচ্ছেন। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? এই যে আমি মন্ত্রী মশাই। ও পুঁটির বাবা, তুমি বলো কি চাই? আগে বড় বিপদে পড়েছি মন্ত্রী মশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেবো। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁটির বাবা। তাহলে আমার লাভ কি হবে? না না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রী মশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা? হ্যাঁ মন্ত্রী মশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রী মশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন, আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো আর 10 মোহর নিয়ে যেও, কেমন? সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। তাহলেই বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। এসব পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে। ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই। মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছেন। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়।
ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে, তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রী মশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই যে পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাস মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুঁটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুঁটির বাবা ওরকম মানুষই নয়, আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই, না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ, গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল, তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবা রে, তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ দাদু রাগ করেছে, আর হবে না দাদু, সত্যি বলছি আর হবে না। এই গুলটে ঘুমাচ্ছে না দাদুর কাছে। দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করবো না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বট গাছের নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা, তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি, ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর। আমি চললাম।
যা ন্যাপলা গুলটে পুটি এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর, অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন, বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। ওরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা, এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা। আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে, সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব। আমার 10 মোহরও যে ভেসে যাবে। মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, ওটা তো আমার পুকুর, এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে এই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, তাও ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ বাহ বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে।
আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ গোপাল তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমি ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আমি আসলে। মন্ত্রী তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা। তাই আমি বাধ্য হই মন্ত্রী মশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী তুমি এইসব করেছো? মহারাজ, মন্ত্রী মশাইকে এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। পুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও, এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে, এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ও, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। আমরা সবাই তো সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন? আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না। গিন্নি, নাও নাও নাও। কি একেবারে
একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না। বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি, সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বোনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে। বলি, ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই। এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলো তো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়। বাবা, এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, এমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তি জল ছেটাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বড় দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভনভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা কেমন ঝিমঝিম করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন
হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। আমি এখন কি করি? আমার আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনি বা কোন আক্কেলে গোপালের কথায় একেবারে নেচে উঠলেন? মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন। না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, দু চারটে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না, নিন, যত খুশি নিন। আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন, তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। লজ্জায় মরি মরি, শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস, হয়ে গেল। আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল।
কই দেখি কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে। তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, যত সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? ওহ, এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি, কিন্তু তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, ওই বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, ওই বাবা, ও কি যন্ত্রণা! না না না, কোমরটা, উনি বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। ওই বই করে বললাম, তবু আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে জ্বালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা, যখন তখন ডাক্তার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলে বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায়। না মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা? আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খেপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি?
কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি। কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না, তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই। হ্যালো করি মাখো তেল, আমি কি তোমাদের পর? আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোই ভালোই বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়ে মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না, মনে হচ্ছে ওই মন্ত্রীমশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রীমশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী? রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। কি এসব কি শুনছি মন্ত্রী? না মানে হ্যাঁ মানে ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে, এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব। তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা ভালোই হয়। কোথায় কষ্ট হচ্ছে আপনার মহারাজ? বুকের ভয়ঙ্কর কষ্ট।
একটা চাপা যন্ত্রণা। আমি পারছি না রানী, একদম পারছি না। মহারাজ, এখানে আপনাকে কোনো সান্ত্বনা দেব না, কেননা এই যন্ত্রণা আপনি স্বেচ্ছায় ডেকে এনেছেন মহারাজ। আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মহারাজ, কি হলো মহারাজ? সারাদিন মহারাজ, কি হলো মহারাজ? এ কি, মহারাজ তো জ্ঞান হারিয়েছেন। দাসী, দাসী! আজ্ঞে রানীমা। এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে খবর দাও, মহারাজ ভয়ানক অসুস্থ। তুমি কোথায় গেলে গোপাল? অভিমান করে দূরে চলে গেলে। আজ তোমাকে আমাদের খুব প্রয়োজন গোপাল, খুব প্রয়োজন। কৃষ্ণনগরের খুব প্রয়োজন। তুমি কোথায় গোপাল, কোথায়? বলি, এতদিন ধরে রাজ সেবা করার এই মূল্য তোমাকে দিলেন মহারাজ? আহা, চুপ করো গিন্নি, আমরা এখনো কৃষ্ণনগরের সীমা অতিক্রম করিনি। রাখো তোমার কথা। না না গিন্নি, আমি মহারাজের কোনো দোষ দেখি না। জানো তো, একটা কথা আছে, দশচক্রে ভগবানও ভূত হয়। এটাও ঠিক সেই রকম, বুঝলে? মহারাজ নিজের ভুল ঠিক বুঝতে পারবেন গিন্নি। তখন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, না না, দেরি কিছুই না। মহারাজ আমাকে ডাকলে আমি আবার ঠিক যাব। এটা তুমি ঠিক বুঝবে না গিন্নি। এটাকে বলে দেশভক্তি, বুঝলে? যদি আমি খবর পাই যে আমার দেশ সংকটে, মহারাজ সংকটে, তখন আমি আমার বুদ্ধি নিয়ে মহারাজকে উদ্ধার করতে ঠিক আসবো। এটা আমার কর্তব্য গিন্নি। কিরকম বুঝছেন রাজবৈদ্য মশাই? নারীর গতি ভালো নয়, রক্তচাপ উচ্চ। আমি ওষুধ দিয়েছি, আমার ওষুধ কাজ করবে। 24টা ঘন্টা মহারাজের রক্তের সাথে মিশতে দিন রানীমা, তারপর দেখুন। রানীমা, মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আপনি এই রাজ্য শাসনের ভার নিন। সর্বনাশ, বিজ্ঞানী তো আমার বাড়া ভাতে ছাই দিতে এসেছে। বিজ্ঞানী, এটা তুমি কি বলছো? রানীমা মহারাজকে ছেড়ে কিভাবে রাজ্য শাসনের দায়িত্ব নেবেন? আমাকে 2 দিন ভাবতে দিন। রাজ্যের স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। আর বাড়তে দেওয়া যাবে না। এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। আমাকে রাজা হতেই হবে, হতেই হবে। এখন আপনাদের একটাই কাজ, গোপালকে খুঁজে বার করতে হবে। গোপালকে চাই, এই কৃষ্ণনগরে গোপালের খুব প্রয়োজন। বিজ্ঞানী, আপনি সেনাপতিকে আদেশ দিন। আমরা সবাই চাই গোপালকে। আমি এক্ষুনি সেনাপতিকে খবর পাঠাচ্ছি। রানীমা আমার ওষুধ কাজ দিচ্ছে, মহারাজ খুব দ্রুত সেরে উঠবেন। আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। আপনার হাত যশ রাজবৈদ্য মশাই, আপনার ওপর আমার অগাধ বিশ্বাস। কিন্তু আমি জানি মহারাজ শুধুমাত্র সুস্থ হয়ে উঠবেন গোপাল ফিরে এলে। গোপাল এখন কোথায়? চলো, কয়েকদিন জামাই বাড়িতে আদর খাও। ওই তো বাবা জীবন আসছে। ওমা বাবা, কি খবর? এই কয়েকটা দিন তোমাদের এখানে থাকতে এলাম বাবা জীবন। বেশ তো বাবা, থাকুন না কয়েকদিন। বেশ বেশ, তাহলে তো বাকি কটা দিন এই জামাইয়ের আশ্রয়ে কাটিয়ে দিতে পারি। বেশ তো বাবা। আশ্চর্য,
আশ্চর্য, আজ সকালেই তোমাদের কথা বলছিলাম আর দেখো তোমরাই চলে এলে। কেন রে মা, সকালে আমাদের কথা মনে হয়েছিল কেন? আমরা তো একটু পরেই তোমাদের কাছে যেতাম। ও মা, তুমি এরকম গাল ফুলিয়ে আছো কেন? ও তোর মায়ের গাল তো এমনিতেই কেমন ফুলো, আবার নতুন করে ফুলবে কি রে? তুমি থামবে? ঘরে চলুন বাবা, আসুন মা। শোনো বাবা জীবন, একটা সত্যি কথা বলে রাখি, মহারাজ আমাকে কৃষ্ণনগর ছাড়বার হুকুম দিয়েছেন, তাই আমরা তোমাদের কাছে চলে এসেছি। সে কি, আপনাকে নির্বাসন? এ কেমন লীলা? এই যে দেখি জলে ভাসি শিলা। সব কথা পরে বলবো বাবা, এখন খেয়ে বিশ্রাম নেব, কেমন? একটা দারুণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। মহারাজকে আর মহারানীকে গৃহবন্দী করতে হবে। আমরা এইসব কাজ করতে ওস্তাদ, আমাদের সুযোগ দিয়ে একবার দেখুন বটা ঘটা কি ঘটনা ঘটাতে পারে। বটা ঘটা থাকতে আপনার চিন্তা কিসের? সেনাপতিকে হাত করুন, রাজ জ্যোতিষীকে হাত করুন। বিজ্ঞানীকে রাজসভা থেকে সরাতে হবে। রানীমা বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছেন গোপালকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাহলে আজ বিজ্ঞানীর বাড়ি গিয়ে একটু হেসে দেব। ভূতের হাসি হেসে দিয়ে আসবো। শোন, তোরা যা ভাবছিস সে খুব সহজ নয়। বিজ্ঞানী ভীতু নয়, ও খুব কঠিন ধাতের মানুষ। গোপালকে যেভাবে কৃষ্ণনগর ছাড়িয়েছেন ঠিক সেইভাবে বিজ্ঞানীকে তাড়ানো যাবে না? না 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 না, এক ওষুধ সব রোগে লাগে না, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ। আজ রাতটা একটু ভাবি, কাল সব জানাবো। আমার প্রথম কাজ হবে সেনাপতিটাকে হাত করা। সেনাপতিকে হাত করা। প্রহরী, রানীমার সাথে দেখা করতে চাই। আপনি একটু অপেক্ষা করুন বিজ্ঞানী, আমি খবর পাঠাচ্ছি। দাসী, দাসী, রানীমাকে গিয়ে খবর দাও, বিজ্ঞানী রানীমার সঙ্গে দেখা করতে চান। আমি এক্ষুনি খবর দিচ্ছি। রানীমা। বলো দাসী। বিজ্ঞানী আপনার সাথে সাক্ষাৎ করতে চান, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো দাসী। প্রণাম রানীমা, এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমি জানি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই এত রাত্রে আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন এবার। প্রথমে এই কাড়াটা নিন। এটা বিভিন্ন গাছ, শিকড় বাকড় থেকে রস বার করে তার সাথে মধু মিশিয়ে বানিয়েছি। অসুস্থ মহারাজকে প্রত্যহ প্রাতে 1 চামচ করে দেবেন, এটি বলবর্ধক। ধন্যবাদ বিজ্ঞানী। হ্যাঁ, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে রানীমা। এবার দ্বিতীয় কথা, আমি গোপালের সন্ধানে চললাম। আপনি সাবধানে থাকবেন আর মহারাজকে চোখে চোখে রাখবেন, আর রাজসভার কাজ আপনার হাতে তুলে নেবেন, নইলে খুব বিপদ। আমি রানীমা আর মহারাজের ঠিকভাবে দেখাশোনা করব, আপনি গোপাল দাদাকে খুঁজে নিয়ে আসুন। আমি কোথায় গেছি এটা কেউ যেন না জানে, কথাটা গোপন থাকবে। এবার বলুন বাবা, ঘটনাটি কি? কয়েকদিন বিভিন্ন কারণে রাজসভায় যেতে দেরি হচ্ছে। সবাই যে ইচ্ছাকৃত তা কিন্তু নয়, এর মধ্যে তোমার শাশুড়ি মারও শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমি এর মধ্যে বেশ কিছুদিন ভুগেছি। হ্যাঁ, এর মধ্যে আমার একটু অর্থের প্রয়োজন হয়েছিল, তা মহারাজকে বলতেই। আচ্ছা গোপাল, তোমার কি এত অর্থের প্রয়োজন? সব সময় হাত পেতেই রেখেছো। মহারাজ তো তোমাকে বেশ ভালোই বেতন দেন, তা সেগুলো কি মাসের 10 দিনেই খরচা হয়ে যায়? মন্ত্রী তো এটা ঠিক বলেছে গোপাল, এর মধ্যে তুমি বেশ কিছুদিন কামাই করেছো, কিন্তু আমি তো তোমার বেতন কাটিনি। কাটা উচিত ছিল মহারাজ, কাটা উচিত ছিল। মোহর তো আর গাছে ফলে না যে নাড়ালাম আর টপাটপ পড়লো। মন্ত্রী মশাই, আপনিও তো বহুবার কামাই করেছেন, নিজের দিকটা একটু দেখুন। অনেকবার মিথ্যে বলে মহারাজ থেকে অর্থ নিয়েছেন। মিথ্যে কথা? তুমি মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করছো। মহারাজ, আমি আপনার মন্ত্রী,
আমাকে এইভাবে আপনার সামনে অপমান করছে আর নিজের বেলা আঁটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি। হ্যাঁ, আপনি মন্ত্রী নয়, ষড়যন্ত্রী। দেখুন দেখুন মহারাজ, দেখুন আমাকে কি জাতা ভাষায় অপমান করছে। আমি বলতে বাধ্য হচ্ছি এটা আপনার প্রশ্রয়ের জন্যই হয়েছে। গোপালের এই কাজ মোটেই সমর্থনযোগ্য নয়। রাজ্যের মন্ত্রীকে অপমানের অর্থ হলো রাজ্যকে অপমান করা। বেশ, আমি তাহলে গোপালকে শাস্তি দিলাম, নির্বাসন। গোপাল, কাল সূর্যোদয়ের পূর্বেই কৃষ্ণনগর থেকে তুমি চলে যাবে। এই হলো সেই ঘটনা। ওখানে আমার পক্ষে আছে বিজ্ঞানী, পণ্ডিত আর সভাপতি। মহারাজ পারলেন আপনাকে নির্বাসন দিতে? এই রাজার জন্য তুমি কি না করেছো আমি ভাবতে পারছি না বাবা। মহারাজের দোষ নেই রে মিনুমা। মহারাজের মনটাকে এমন ভাবে বিষিয়ে দিয়েছে সবাই যে উনি দশচক্র ভগবান ভূত দেখেছেন। বাবা জীবন, আমার মনে হয় মহারাজ এখানে লোক পাঠাবেন, বুঝলে? আমি মুড়ো ঝ্যাঁটা নিয়ে দুধ দূর করে তাড়িয়ে দেবো, আপনি চিন্তা করবেন না বাবা। দুদিকের লোক আসতে পারে, মন্ত্রীও লোক পাঠাতে পারে। তখন তুমি ওই কাজটি করো। হ্যাঁ, ওই মুড়ো ঝ্যাঁটা নিয়ে সপাক করে মেরে ভাগিয়ে দিও। আর মহারাজের তরফ থেকে লোক এলে আমার কাছে নিয়ে আসবে। মহারাজের লোক বলতে রানীমার লোক, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিত, এই তিনজনের একজন আমার খোঁজে আসবেই আসবে। কেন রানীমার লোক? কেন মহারাজের নয়? কেন? মহারাজের রাগ হয়তো এখনো ভাঙেনি, কিংবা মহারাজ নিজে মুখে বলতে পারছেন না, ওই রানীমাকে দিয়ে বলাচ্ছেন। আজ থেকে মহারাজের এই জুতো আমি সিংহাসনের সামনে রেখে রাজকার্য পরিচালনা করব। সাধু সাধু, মহারাজের প্রতি কি অসাধারণ ভক্তি! ভক্তির পরকাষ্ঠা। ঢং দেখি আর বাঁচি না। কতই রং দেখালি পদি, বলে দিলি আদা। উপরওয়ালা দেখছে, সময় সব বুঝবে মন্ত্রী দাদা। এই আমি মহারাজের জুতো সিংহাসনের সামনে রাখলাম। প্রহরী, মহারাজের নামে জয়ধ্বনি দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আমি এইভাবে রাজ্য শাসন করব। আমি সেনাপতি, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীর অনুমতি নিয়ে ভগবানকে আমার সহকারী নিযুক্ত করলাম। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। ভগবান, তুমি এখন থেকে আমার মন্ত্রী। ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। ওরে রাজা নয়, রাজা নয়, আমি হলাম রাজার সেবক। এই তো মহারাজ সিংহাসনে বিরাজমান। এই তো বিরাজমান। মন্ত্রী মশাই, মহারাজের শরীর এখন কেমন আছে? রাজবৈদ্য, মহারাজের শারীরিক অবস্থার কথা জানতে চাইছে আমাদের পণ্ডিত, বলে দাও। অবস্থার সঙ্গে একটা অনুরোধ, মহারাজকে এখন কেউ দেখতে যাবেন না। ওনাকে বিরক্ত করা ঠিক নয়। আমি 24 ঘন্টা ওনার ওপর নজর রাখছি। তার মানে মহারাজ আর রানীমা নজরবন্দি। আজ বিজ্ঞানী অনুপস্থিত। মহারাজ সুস্থ হয়ে না আসা পর্যন্ত বিজ্ঞানীকে আমার সভায় কোনো প্রয়োজন নেই। আর একটা ঘোষণা আছে, আমি গোপালের পরিবর্তে বটা আর ঘটাকে আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়োগ করলাম। কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়। বটা ঘটা, যাও যাও, তোমাদের আসন গ্রহণ করে নাও, যাও। ওরে মন্ত্রীমশাই এখন আমাদের তুমি তুমি করছে। আমাদের সম্মান আজ থেকে বেড়ে গেছে। তোমাদের দুজনের কাজ আমাদের মনোরঞ্জন করা। আমরা খুব হাসতে পারি। এই সভাকবি, আমাদের নিয়ে একটা কবিতা লেখো তো। কলম আমার আটকে গেছে জোড়া বানর দেখে। কবিতা তোমায় ছুটি দিলাম চুন কালি মেখে। মন্ত্রীমশাই, আমি আজ থেকেই রাজসভা পরিত্যাগ করলাম। আমিও। চলো চলো সভাকবি। দুটো আপদ কমে গেল। বটা ঘটা, কাল থেকে সারা রাজ্যে রটিয়ে দাও। গোপালের জন্য মহারাজ অসুস্থ। গোপালকে মহারাজ নির্বাসন দিয়েছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তা রাজদ্রোহের শামিল। যাও। মন্ত্রীমশাই, থুড়ি রাজার সেবক, আপনি বটা ঘটাকে ছেড়ে দিন। ওই কাজ আমি ঢেঁড়াওয়ালাকে দিয়ে করিয়ে দেব। যা ভালো বোঝো, যাতে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই করা উচিত।
ভালো লাগছে না। গোপাল দাদু কোথায় যে গেল কে জানে। কোনো খবর না দিয়ে গোপাল দাদু কোথায় গেল? এরকম তো কোনোদিন হয় না। আমার তো মনে হয় গোপাল দাদু কোনো বিপদে পড়েছে, এইরকম তো হয় না। শুনুন শুনুন শুনুন, মহারাজ গোপালকে নির্বাসিত করেছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তারা রাজদ্রোহী, কথাটা মনে রাখবেন। শুনুন শুনুন শুনুন। কি বলছে? মহারাজ গোপাল দাদুকে নির্বাসন করেছে? গোপাল দাদুর অপরাধ। এবার আমরা কি করব? বুঝলি পুটি, এ কিন্তু ওই বাজে মন্ত্রী মশাইয়ের কাজ, আমি বলে দিচ্ছি। তো দেখিস গোপাল দাদু আমাদের একা রেখে কোথায় গেলে? শোন, কেঁদে আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। কি করবি? আমরা কি করতে পারি? আমরা তো ছোট। আমরা মহারাজের কাছে যাব না, আমরা এখন বিজ্ঞানী দাদুর কাছে যাব। সেই ভালো, চল। বিজ্ঞানী দাদু তো নেই, এবার কি হবে? কিভাবে আমরা জানতে পারবো? কার কাছে জানতে পারবো? আমরা রানীমার কাছে যাব, রানীমার কাছে জানতে চাইবো আমাদের গোপাল দাদু কোথায় গেছে। গোপালকে খুঁজতে গেছে আমাদের বিজ্ঞানী। রানীমার কাছে গিয়ে কিছু লাভ নেই। রানীমা আর মহারাজকে মন্ত্রী নজরবন্দি করে রেখেছেন। তাহলে কি হবে পণ্ডিত মশাই? এই দুষ্ট মন্ত্রীর কি সাজা হবে না? নিশ্চয়ই হবে। আমরা সবাই গোপালের মুখের দিকে তাকিয়ে বসে আছি। আসবে গোপাল, ফিরবে কপাল। জাহাপানা, খবর আছে। বলো, কি খবর? আমার কাছে খবর আছে গোপালকে মহারাজ নির্বাসিত করেছেন। গোপাল এখন কৃষ্ণনগরে নেই। কি বলছো তুমি গুপ্তচর? তাহলে গোপাল এখন কোথায়? এই খবরটা আমার কাছে নেই জাহাপনা। একটা কথা শুনেছি, মহারাজ অসুস্থ। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। গুপ্তচর, সঠিক খবর আমার চাই। জো হুকুম জাহাপনা। উজির, খুব চিন্তার ব্যাপার। কিছু একটা ঘটেছে। গোপালের মতন বিশ্বাসী সভাসদকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করলো, কিন্তু কেন? আমি জানতাম যে তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে। আমি আর কোথায় যাব বিজ্ঞানী? জামাইয়ের কাছে আসার একটাই কারণ, আমার জামাই বাড়ি কৃষ্ণনগরের খুব কাছে, ডাক পড়লেই যাতে যেতে পারি। তোমার চলে যাওয়ার পরই মহারাজ অসুস্থ হয়ে পড়েন। আমি খুব চিন্তায় আছি গোপাল। মন্ত্রীমশাই মহারাজের ক্ষতি করতে পারে। শিখি, তবে তো খুব বিপদ বাবা। আমাদের কি করতে হবে? বিজ্ঞানী, তুমি আমি মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাহায্য নিতে হবে। আমার মনে হয় নবাব বাহাদুরের কাছে সব খবরই আছে। বেশ, তাহলে কাল সকাল সকাল আমরা রওনা দেব। বাবা জীবন, তুমি কাল তোমার শাশুড়ি মা আর মিনুকে নিয়ে কৃষ্ণনগরে চলে যাও। ঠিক আছে, তাহলে কাল আমরা মুর্শিদাবাদ যাচ্ছি আর আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আজ যদি কিছু খবর না পাই, কাল আমরা কৃষ্ণনগরে যাব। বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, বিশেষ করে গোপালের জন্য। আচ্ছা জাহাপানা, এটা ওই মন্ত্রীর কোনো কারসাজি নয় তো? হতে পারে, এটা তো আমার মাথায় আসেনি। নবাব বাহাদুরের জয় হোক। কি গোপাল, তুমি এখানে? তোমাকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করেছে? আস্তে আস্তে নবাব বাহাদুর, আমি একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রথম প্রশ্ন, আমি এখানে কেন? এক কথায় উত্তর, আপনার সাহায্য নিয়ে মহারাজ আর রানীমাকে উদ্ধার করব। এই ব্যাপারটা নিয়ে একটু আগেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নবাব বাহাদুর, আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই। কালকের মধ্যে মন্ত্রীকে গ্রেফতার করতে হবে আর মহারাজকে আবার তার সিংহাসনে বসাতে হবে। ঠিক আছে, আমি দুধ পাঠিয়ে দিচ্ছি। কাল ওই বজ্জাত মন্ত্রীর
দফা রফা করবো। উজির, দুধকে পাঠিয়ে দাও, তারপর দেখছি কত ধানে কত চাল। আমি এক্ষুনি পাঠাচ্ছি জাহাপানা। নাও 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 নাও, তোমরা দুজনেই এখন বিশ্রাম নাও, কাল সকালেই আমরা যাত্রা করবো। কি হলো মন্ত্রী মশাই, আপনি তখন থেকে এই নবাব বাহাদুরের চিঠি নিয়ে পাইচারি কেন করছেন? কি আর বলি, নবাব বাহাদুর আসছে মহারাজের সাথে দেখা করতে। নবাব বাহাদুরকে মহারাজের বয়ানে লিখে দিন, খুব ব্যস্ত। হবে না হবে না হবে না হবে না, না না না, ওইভাবে হবে না, ওইভাবে হবে না। নবাব বাহাদুরকে এখানে আসতে দিন, তারপরে বলবেন মহারাজ অসুস্থ। মন্ত্রীমশাই, গোপালের জামাই আর বাচ্চাগুলো আসছে। সবাইকে ধরে জেলে পুরে দাও, যাও। আজ সবার সাথে কিটকিট খেলবো। ন্যাপলা, পুচি, গুলটে, তোরাও শুরু করে দে। চুপ, কিট 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 কিট। কি হচ্ছে? আমরা কিটকিট খেলছি। মানে কি মন্ত্রীমশাই, কেমন আছেন? আজ থেকে আপনি খুব খারাপ থাকবেন। কি দুধ, আমার চিঠির কি উত্তর দিল মন্ত্রী? দেবার আর সময় পেলাম কোথায়, হঠাৎ তো এসে গেলেন। যাও যাও, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে এসো। আমি যাচ্ছি নবাব বাহাদুর। আমি গোপালের কাছে সব শুনেছি, আর তাতে যারা যারা সাথ দিয়েছে তাদের সবাইকেই কারাগারে ঢোকাবো। নবাব বাহাদুর, এই আমার মহারাজ আর এই আমার রানী। আমি তোমার উপর খুব খারাপ ব্যবহার করেছি গোপাল। মহারাজ, আগের কথা ভুলে যান, আমরা নতুন করে শুরু করি। নবাব বাহাদুর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার কোনো কৃতিত্ব নেই, থাকলে গোপাল, ফিরবে কপাল। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।